চিত্রা, চিত্রা, আবার স্বপ্ন দেখছিলে? এদিকে একটু আয়। ঘুমের ওষুধকে ঘুমিয়েছিলে? তুমি শুয়ে পড়ো তো। ঘুমের ওষুধকে জেগে থাকা ঠিক নয়। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুম আসবে না রে আর। তুমি শুয়ে পড়ো তো, আমি তোমায় ম্যাসাজ করে দিচ্ছি। নাও শুয়ে পড়ো। কি যে করো না, শুয়ে পড়ো। মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছি। বারবার একই স্বপ্ন দেখি কেন রে? স্বপ্নের কি কোনো মাথা মুন্ডু হয়? তোমার পিঠ টিপে দেবো? তুই কি ভালো ম্যাসাজ করিস রে। তুমি ঘুমিয়ে পড়ো। এই কোমরের কাছটা একটু কর না, ব্যথা। তুই স্বপ্ন দেখিস? দেখি বোধ হয়। কি দেখিস? জানি না, ঘুম ভাঙলে স্বপ্ন আমার মনে থাকে না। বীরেশও তাই বলে। ও নাকি স্বপ্ন দেখে না, আর দেখলেও কিছু মনে থাকে না। তুমি ঘুমিয়ে পড়ো দিদি, স্বপ্ন নিয়ে তো ভেবো না, নইলে কাল শরীর খারাপ করবে। তুই তুই আজ এখানেই থাক, আমার সাথে শো। আমার একলা ঘরে ঘুম আসবে না রে। ঠিক আছে। কি চাই? আমরা কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম। বাড়িতে বড় কেউ নেই। কে এলো রে? সেলসম্যান। এখন হবে না, বল। একটু হেল্প করো বোন। আসলে আমরা এখন বিপদে পড়ে এরকম বাড়ি বাড়ি ফিরি করি। আসলে আমরা জগৎজনী জুট মিলসে চাকরি করতাম। আজ 2 বছর হলো ফ্যাক্টরি বন্ধ, তাই কোঅপারেটিভ করে চালাচ্ছি। বিদেশের জন্য লুচি হয়েছে, আমাকে দিলে না? আমার জন্য কি হরলিক্স আর বিস্কুট? অত লোভ ভালো নয়। তোমার বয়সটা কি খেয়াল আছে? সকালে লুচি খেলে তো আবার সারাদিন অ্যাসিডিটি।
ব্যাস। তোমার লুচি খেলে অসুবিধা হয় না? অসুবিধে? না মানে এই অম্বল, অ্যাসিডিটি। অসুবিধে হবে কেন? এই বয়সে লুচি খেলে কি হয়? না, রোজ রাতেই তো ছাই বস্ত্র গেলে বাড়ি ফেরে। বিদিশা কলেজে যাবে না? এখনো সেলসম্যানদের সঙ্গে হেজাচ্ছে? ওই এক উপদ্রব শুরু হয়েছে, কতগুলো বেকার ছেলে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছে। ওদের কারখানা বন্ধ হয়ে গেছে, কি করবে বেচারারা? কারখানা তো নিজেরাই বন্ধ করে দিয়েছে ইউনিয়নবাজি করে। এই জেনারেশনটাই অদ্ভুত, এদের কারোর প্রতি আমার কোনো সিম্প্যাথি হয় না। ওদের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে ওরা কি করবে? আজকাল ইউনিয়নবাজি উঠে গেছে, মালিকরাই সব বন্ধ করে দেয়। আর গভর্নমেন্ট এখন মালিকদের সাপোর্টার। তুই থাম। থামবো কেন? তোমার কি ধারণা আমার চাকরিটা খুব সেফ? যে কোনো দিন কোম্পানি যদি ইচ্ছে হয় আমার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিতে পারে। তোমাদের সময়টা আলাদা ছিল, এখন আলাদা। জেনারেশনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাকে অফিসের গাড়ি এসে রোজ তুলে নিয়ে যায় বলে বাবার ধারণা আমি চাকরিতে খুব নিরাপদ। আসলে এই গাড়ির ড্রাইভার তারাপদ আর আমি একই রকম নিরাপদ। যে কোনো দিন ম্যানেজমেন্ট তারাপদকে টার্মিনেশন নোটিশ ধরাতে পারে, যে কোনো দিন আমাকেও পারে। তারাপদ প্রলেতারিয়েত, ও ঠিক তার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আরেকটা ড্রাইভারই জুটিয়ে নেবে। আমি ভদ্রলোক, আমাকে বেরিয়ে পড়তে হবে হোয়াইট কলার জবের সন্ধানে। না পেলে আমাকেও হয়তো বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বেচতে হবে। নমস্কার, অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। আসলে না, আমি ভদ্রঘরের ছেলে, হঠাৎ চাকরিটা চলে গেল, তাই আপনাদের সাহায্যের ভরসায় না বেরিয়ে পড়েছি। প্লিজ এখন বিরক্ত করবেন না, বাড়িতে সবাই ব্যস্ত। প্লিজ যদি একটু সময় করে শোনেন। আমার কাছে বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রোডাক্ট আছে। দেখুন, চায়না থেকে পাচ্ছেন তালা, এই দেখুন পাচ্ছেন এই টর্চ, এই দেখুন মলম। আমেরিকা থেকে পাচ্ছেন আপনি এই দেখুন শ্যাম্পু, এই দেখুন সুইজারল্যান্ড থেকে পাচ্ছেন চকলেট, ভেতরে জামাইকার রাম রয়েছে। আর ফ্রান্স থেকে পাচ্ছেন রং ফর্সা করার ক্রিম, এই দেখুন। আর আমার কাছে আছে চে গুয়েভারার ছবি আঁকা টি শার্ট, এই দেখুন। দুটো নিলে একটা ফ্রি, দেখুন। টি শার্টটা একটু নিন, নিন, দেখাবেন? নিন না। এটা কার ছবি বললেন? চে গুয়েভারা। ও আচ্ছা আচ্ছা, এই টি শার্ট এখন খুব ফ্যাশন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ভদ্রলোক কে? একজন কমিউনিস্ট নেতা। সিপিএম এর? না, এদেশে তো কেউ নয়। ও আচ্ছা আচ্ছা। নেবেন টি শার্টটা? নিন না, দেখুন দাম মাত্র 250 টাকা। বৌদি, আপনার জন্য 180 টাকা দিয়ে দেবো। আপনি বুঝি কমিউনিস্ট? তো আমি কমিউনিস্ট হতে যাব কেন? আজকের যুগে কমিউনিস্ট বলে কি কিছু হয়? এই গাড়িটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আমাকে সকালবেলা বাড়ি থেকে তুলে অফিসে নিয়ে যায়, যাতে আমি বা আমার মতো অফিসারেরা অফিসে যেতে দেরি না করি। এই তারাপদ, বলুন স্যার। সিগারেট ফুরিয়ে গেছে, 1 প্যাকেট কিনতে হবে। চ্যাটার্জি সাহেবের বাড়িতে গাড়ি দাঁড় করাবো, ওখান থেকে কিনে দেবো। ঠিক আছে। আমি জানি মিস্টার চ্যাটার্জি আমাকে পছন্দ করেন না। অফিসের গাড়িতে দিনের বেলা একসঙ্গে যাই বটে, কিন্তু রাতে কিছুতেই এর সঙ্গে ফিরি না। অবশ্য এর মতো অফিস থেকে ডাইরেক্ট বাড়ি ফিরে যাওয়া আমার স্বভাব নয়। কিছু বললেন না তো। পেপার দেখেছেন? সৌরভের ক্যাপ্টেন্সি? দেখুন দেখুন, 5 পাতায়। কোনটা? কি বুঝলেন? কোন খবরটা বলুন তো। কেন, ওই তো ছবি দিয়েছে, হরলাল ভট্টাচার্য, এনারাই দেশপ্রেমী। দেশে কিভাবে ইন্ডাস্ট্রি বাড়ানো যায় সে ব্যাপারে হাতে কলমে কাজ করে দেখাচ্ছে। অলরেডি একটা কম্পিউটার হার্ডওয়্যার ফ্যাক্টরি তৈরির ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজারহাটে ওনাকে 2 একর জমি দিচ্ছেন। কিছু বুঝলেন? সালা, কি হলো? এনআরআই, তারাও দেশপ্রেমিক।
হরলাল ভট্টাচার্যের কেসটা তো আপনি ডিল করছেন মিস্টার বোস। হুম। সেনসিটিভ কেস। এই মেয়েটা ন্যান্সি, আমাদের অফিসে অফিসারদের পিএ। খুব এফিশিয়েন্ট মেয়ে, কিন্তু ওর সমস্যা হলো প্রায় কোনো কথাই বলে না কারো সঙ্গে। একমাত্র অফিসের টপ বস বাগচির সঙ্গে ওর দহরম মহরম। সবাই বলে ন্যান্সির বাগচির সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। ন্যান্সি বলছি। হ্যাঁ বলো। কোনো দরকার আছে স্যার? এই মুহূর্তে নয়, এই উইকেন্ডে একটু ফাঁকা রেখো। আমার সঙ্গে 2 দিন একটু বাইরে যেতে হবে। ওকে, কোথায় যাব স্যার? খান্ডালা। ঠিক আছে স্যার। হ্যালো, ন্যান্সি বলছি, আপনার একটা ফোন এসেছিল। নিতা রায় সেলে আপনাকে ফোন করেছিল। মনে হয় সেলটা বন্ধ আছে, উনি পাচ্ছেন না। কোনো মেসেজ দিয়েছে? না, শুধু বলেছেন আর্জেন্ট। ও ঠিক আছে। হ্যালো বীরেশ, সকাল থেকে তোমায় খুঁজছি, তুমি কোথায়? কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। তুমি প্লিজ একটু চলে এসো না। তো অফিস থেকে চলে এসো না কাজের নাম করে। বীরেশ, আমার খুব জরুরি দরকার, প্লিজ একটু চলে এসো। নিতাকে আমি ভালোবাসি কিনা সত্যি এখনো জানি না। কখনো মনে হয় ওকে আমি ভালোবাসি, কখনো ওর প্রতি আমার প্রচুর রাগ হয়, ঘৃণা হয়। কিন্তু যতই যাই হোক, নিতাকে আমি ইগনোর করতে পারি না। নিতার একটা নেশা আছে, যে নেশা থেকে আমি বেরোতে পারি না কিছুতেই। নিতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এক অদ্ভুত সন্ধেবেলা। সেদিন বারে বসে আমি একা মদ খাচ্ছিলাম। Can I join you? একা একা মদ খান কেন? একা খাই না তো, আজ খাচ্ছি। এই কোনো বন্ধু বান্ধব আসেনি দেখছি। গুড, একা একা মদ খেতে নেই, ডিপ্রেশন হয়। আপনিও তো একা বসে মদ খাচ্ছেন। আমি তো খাই, আমার অভ্যেস আছে। ও ভালো কথা। আমাকে জ্ঞান দিচ্ছেন কেন তাহলে? জ্ঞান দিচ্ছি না, বলছি একা খাবেন না। আপনি কি করেন? বড় চাকরি? কেন বলুন তো? যারা বড় চাকরি করে তারা টাই পরে মদ খায়। पर्दे में रहने दो। বলুন না, বড় চাকরি করেন? হ্যাঁ, বড় চাকরি করি। আপনি কি করেন? আমি বাজে মেয়ে, ছেলে ধরা, হুকার। হুকার বোঝেন? বুঝি। পকেটে পয়সা আছে? আমাকে ট্যাক্সি করে বাড়ি ছেড়ে দেবেন, তারপর সময় কাটাবেন। আপনার চার্জ কত? ঘন্টায় ১,৫০০ টাকা। আমি কম করি না কিন্তু।
সালা হুকার। কি ব্যাপার? আর্জেন্ট তলব? কি হয়েছে? সারা রাত ঘুম হয় না, দুঃস্বপ্ন দেখছি। তুমি এতদিন আসোনি, আজকাল রুবি দত্তের মধুচক্রে যাওয়া হয় নাকি? তোমার আবার রবি দত্তর ওপরে খুব রাগ না? রবি দত্ত কলকাতায় নেই, বিদেশে। তাহলে আসোনি কেন এতদিন? এমনি, হাতে পয়সা নেই বলে। তোমার রেট তো আবার ঘন্টায় 1,500 টাকা, আর কম করো না। শুধু স্বপ্ন দেখলে বলে আমাকে ডেকে পাঠালে? তুমি কয়েক সপ্তাহ ধরে আসো না, তাই তো এই দুঃস্বপ্ন দেখছি। কেন? তোমার সব বাঁধা বাবুরা ডুব মারছে নাকি? বাঁধা বাবুদের কথা ছাড়ো, আমার তো এই ছাড়া বাবুটাকে নিয়ে যত চিন্তা। তোমাকে যে আমি ভালোবেসেছি বীরেশ। তুন নাকি? তোর আবার ভালোবাসা? সালা হুকার। হুকার বলে গাল দিও না বাবু। আমি মরে যাওয়ার স্বপ্ন কেন দেখি বলো তো? পেট গরম হয়েছিল বোধহয়। স্বপ্নের সঙ্গে ফ্রয়েডের যা সম্পর্ক, তার থেকে অনেক বেশি সম্পর্ক পেট গরম হওয়ার। পেট গরম হওয়ার মতো কিছু তো খাই না আমি। স্বপ্নটা কি দেখলে? দেখলাম আমি মরে গেছি, আমাকে খাটে করে নিয়ে যাচ্ছে, খাটটা সমুদ্র ধারে নামালো, তারপরে খাট শুদ্ধ ফেলে দিল সমুদ্রে। এই স্বপ্নের কি মানে বলো তো? কোনো মানে নেই, কিংবা হয়তো প্রিমনিশন। প্রেমনিশন। হয়তো তুমি খুব শিগগিরই মরে যাবে, তাই মরে যাওয়ার স্বপ্ন দেখছো। ধ্যাৎ, আমি এত তাড়াতাড়ি মরবো না, আর মরে গেলেও ভূত হয়ে তোমার ঘাড়ে চেপে বসবো। বেঁচে থাকতে তোমায় ঠিক ম্যানেজ করতে পারলাম না, মরে গেলে আর ছাড়বো না। হুম। অফিস থেকে কি বলে বেরোলে? বললাম আমার প্রেমিকা অপেক্ষা করছে বিছানায় পা ছড়িয়ে, এক্ষুনি যেতে হবে। হুম। একটা হারামি আছে, এনআরআই দেশপ্রেমিক। ওকে একটা লোন স্যাংশন করতে হবে। সবাই জানে আমি তার ফ্যাক্টরিটা দেখতে গেছি। হরলাল ভট্টাচার্য লোকটাকে আমার প্রথম থেকেই সুবিধাজনক লাগেনি। বিদেশ থেকে এসে এখানে লগ্নি করার কথা বললেই আজকাল এখানে সব দরজা খুলে যাচ্ছে। কিন্তু লগ্নি যদি করার থাকে তাহলে আমাদের অ্যাপ্রোচ করা কেন? দিস ইজ দ্য স্পট মিস্টার বাসু। এখানেই আমরা ফ্যাক্টরিটা করব বলে ঠিক করেছি। আপনারা লোনটা স্যাংশন করে দিলে মিনিস্টার এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কথা হয়ে গেছে। এই স্পটটা হ্যাঁ, ভালো না স্পটটা? ভালো, কিন্তু আবার কিসের কিন্তু? এখানে লেখা আছে 2 একর জমি হাইপোথিকেটেড হবে, প্লাস দ্য ফ্যাক্টরি শেড। রাইট। কিন্তু জমি তো এখানে খুব বেশি হলে 10 কাঠা আছে। 11 কাটা 3 ছটাক, ইউ আর রাইট। কিন্তু তাতে কি হয়েছে? জমি দেখে তো আর লোন স্যাংশন হয় না। আপনি ফাইলে যেটা লিখবেন সেটা দেখেই লোনটা স্যাংশন হবে, তাই না? এটা কি করে পসিবল মিস্টার ভট্টাচার্য? আই এম অ্যান এমপ্লয়, আই এম আনসারেবল টু মাই অফিস। ইয়োর অফিস উইল বি টেকেন কেয়ার অফ, ডোন্ট ওয়ারি। পার্টির সঙ্গে আমার কথা হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। আপনি আপনার বসেদের কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। আপনার কি ধারণা তা সত্ত্বেও আমি লোন স্যাংশন করার জন্য রেকমেন্ড করব? কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মিস্টার ভট্টাচার্য। আমার কনসেন্স কি বলছে তার উপর ডিপেন্ড করবে আমি কি করব। ওয়েল সেড ইয়াং ম্যান। কনসেন্স, বিবেক। এই দেশে যে এখনো বিবেকবান মানুষ আছে সেটা থেকে ভালো লাগলো। আমি আপনাকে রেসপেক্ট করি মিস্টার বাসু, শুধু একটাই রিকোয়েস্ট, ইন আ লিবারালাইজড ইকোনমি জাস্ট বি আ লিটল লিবারাল। ইটস অল ইন দ্য গেম। ডোন্ট ওয়ারি, you will be sufficiently taken care of, Mr. Basu. I promise. বিবেকে লাগবে না আপনার। পীরেশ বসুর আবার বিবেক? কেন, আমার বিবেক থাকতে পারে না? তোর আবার বিবেক কি রে শালা? হ্যাঁ, সবাই জানে যে তোর বাবার রিকোয়েস্টে রুবি দত্ত তোকে একটা চাকরি দিয়ে দিয়েছে, এবং এটাও সবাই জানে যে তুই রুবি দত্তর খুব ওই 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 কাছের লোক, তাই তোর ওই চুলটা স্পর্শ করে না, নইলে ওইসব বিবেক টিবেক না কবে ভেতরে চলে যেত। তোর বিবেক নেই? না, এখানে এখন শিল্পীদের না বিবেক থাকলে চলে না, আর যারা চাকরি করে তাদের থাকলেও চলে না। সব থেকে দুঃখের ব্যাপার কি জানিস? এগুলো সব তুই জানিস, ফালতু ন্যাকড়াবাজি করছিস, পিসি কোথাকার। কালকে তোকে তোর ওই রবি দত্ত মিষ্টি করে এসে বলবে, শোনা আমার এই ফাইলটা একটু পাস করে দাও না, দেখবো কোথায় থাকে তোর ওইসব বিবেক ফিবেক। কি রাগ করলি নাকি? না, দেখবি রে, একটা সত্যি কথা বলি তোকে, একটা সময় ছিল যখন তুই রেবেল ছিলিস, পার্টি করতিস, মুখে বলতিস বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন বুঝে গেছিস ওসব এখানে কেন, কোথাওই সম্ভব নয়। তাই এখন তুই সুরসুর করে টাই পরে অফিস যাস, হ্যাঁ, সন্ধেবেলা মদ না হলে চলে না, বিস্তর মাগিবাজি করিস। এখন ওসব বিবেক কনসায়েন্স জানে না ইয়ার। আর তুই? আমি তো কোনোদিন বিবেক মারাইনি কাকা। শালা মধ্যবিত্ত ঘরের ছেলে, আর্ট কলেজে পড়েছি, ব্রাস্ট্রোক ভালো, ঢপে ছবি এঁকে প্যারিস যাচ্ছি, মোটা টাকায় ছবিটা বিক্রি করবো বলে। আর কি চাই? এটাই কি যথেষ্ট নয়? তোর কষ্ট হয় না? কষ্ট না, শিল্পীদের এসব নিয়ে কষ্ট হয় শোনা যায়। না, এই তো বেশ আছে, দেখ, সবাই আমাকে আর্টিস্ট বলে, হ্যাঁ, খবরের কাগজে ছবি বেরোয়, বছরে দু একটা ওই অ্যাওয়ার্ড তো বাঁধা, এক্সিবিশন করছি এখানে ওখানে, এই তো বেশ। আর 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 কি, নিজের মতো করে স্টুডিও বানিয়েছি, বউ বাচ্চা গাড়ি নিয়ে ভালো আছি, বেশ ভালো আছি। এদিকে পর্যন্ত একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, বুঝলি? ইতি কেমন আছে? ভালো ভালো আছে বোধ হয়। তুই আর মত খাবি তো? না চাচা, না, সে কি রে,
তোর তো কোনো নেশাই হয়নি। কি করে বুঝলি? দেখ, এতক্ষণ ধরে আমি ভাট বকলাম, তুই একটু খোঁজলি না? তুই আর খাবি? বাংলা খাবি? বাংলা? তুই বাংলা খাবি? প্যারিস ফেরত শিল্পী। সোনাগাছি যাব, ওখানে গিয়ে সুইটি নাচ দেখবো আর বাংলা খাবো। অবশ্য তোর বিবেকে যদি না বাধে। চ। একটা পান দিন তো। তুমি আরে। এতদিন আসোনি কেন? কোথায় ছিলে? আরে শোনা, আসবো আসবো। বীরেশ চ, ভালো আছিস? কি রে? হিরেন প্রত্যেকবার এখানে এসে সুইটিকে খোঁজে। হিরেনকে এই এলাকার সবাই চেনে। হিরেনও বেশ স্বচ্ছন্দ। হাই। এই হিরেন বাবু, কতদিন পরে ভিতরে এসো। চ, চলে আয় বীরেশ। সুইটি নাকি আগ্রা থেকে এসেছে। তা অবশ্য সোনাগাছির সব মেয়েই বলে তারা এসেছে আগ্রা থেকে কিংবা লখনৌ থেকে। হিরেন কিন্তু এখানে এসে বিশেষ কিছু করে না, মদ খায়, গোগ্রাসে আর নাচ দেয়। तेरी अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। तेरी अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। मेरे तन में जहर सी उतर गई रे, उतर गई रे। दिन हो के रैन बिछड़ा है चैन, दिन हो के रैन बिछड़ा है चैन। तेरी प्रीत जिया में समझे बाबू। तेरी बहकी बहकी बात में, तेरी बहकी बहकी बात में मैं खो गई तेरे साथ में। पकड़ी जो कलाई तूने कस के पिया, पीरीति काठाले राठा गो बाबू, पीरीति काठाले राठा। हाय आठा लगा, हाय रब्बा। पकड़ी जो कलाई तूने कस के पिया, टूटी चूड़ी तेरे हाथ में। मैं तो रह गई दम चली तेरे संग संग, अंगड़ाई लेके मेरा अब टूटे अंग अंग। तेरे सांसों की गर्मी से, तेरे सांसों की गर्मी से मेरे तन की ठंड उतर गई रे। अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। तेरी अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। मेरे तन में जहर से उतर गई रे, उतर गई रे। दिन हो के रैन बिछड़ा है चैन, दिन हो के रैन बिछड़ा है चैन। तेरी प्रीत जिया में, तेरी प्रीत जिया में गड़ गई रे, गड़ गई रे। तेरी अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। मेरे तन में जहर से उतर गई रे, उतर गई रे। तेरी अखियों से अखियां लड़ गई रे, लड़ गई रे। সুইটি মেয়েটি খুবই ভালো নাচে। নিতাকে আমি কখনো নাচতে দেখিনি। সুইটির নাচ দেখতে যখনই আসি আমার কেবল নিতার কথা মনে হয়, অথচ নিতার সঙ্গে কোনোভাবেই সুইটির কোনো মিল নেই।
মা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। তুই ঘুমোসনি এখনো? না, আমার সামনে পরীক্ষা, তাই পড়ছিলাম। তুই ঘরে যা, আমি থালা নামিয়ে রাখবো। তুই রোজ মদ খাস কেন দাদা? তুই ঘরে যা, ঘরে যা তুই। তোমার মনে হয় না নিতা, আমরা দুজনেই খুব অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছি? এটাকে কি ভালোবাসা বলে নাকি স্রেফ ঘৃণা? হেট্রেড টুয়ার্ডস ইচ আদার। আমার তো তোমার প্রতি কোনো হেট্রেড নেই, আর আমি তোমায় ঘৃণা করবই বা কেন? সালা হুকার। তুমি চপার নিয়ে ঘুরছো কেন? কেন, তোমার ভয় করছে নিতা? না, না।
হ্যালো, ক্যান ইউ কাম টু মাই চেম্বার? অফকোর্স স্যার। কাল রাত্রে কোথায় ছিলে বলো তো? সোনাগাজে গেছিলাম মিস্টার বাগচি, কিন্তু সেসব কথা তো আপনাকে বলা যাবে না। তোমায় ফোন করেছিলাম, তোমার সেল ফোনটা অফ ছিল। বাড়িতে ফোন করলাম, তুমি নেই। তোমায় কিছু বলেনি? না তো স্যার। হ্যাঁ, কথাটা হচ্ছে হরলাল ভট্টাচার্য। রাইট। মানে এই হরলাল ভট্টাচার্যের কেসটা একটু অসুবিধে। অসুবিধে মানে আমার দিক থেকে কোনো রকম? হ্যাঁ, এত ভ্যানতারা করছিস কেন বে? কি বলবি বল না শালা। হ্যাঁ মানে তোমার রিপোর্টটা যেটা তুমি হরলাল ভট্টাচার্যের নামে করেছো অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, আর ইউ শিওর অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ রিটন? 100% স্যার, আমি নিজে সাইটে গেছিলাম। এটা তুমি উইথড্র করতে পারো না? না, উইথড্র? আসলে জিএম ফাইলটা ফেরত পাঠিয়েছেন ফর রিকনসিডারেশন। কেন? আই থিঙ্ক দ্য ফাইল ইজ পারফেক্ট ইন অর্ডার। I know that, Biresh. I know. আসলে বুঝলে, হরলাল ভট্টাচার্য একজন খুব জ্ঞানী লোক। হি ইজ এ ট্যালেন্টেড ম্যান, এ জিনিয়াস, এ প্যাট্রিয়ট, এ সাফারার। এখন কথাটা হচ্ছে, হরলাল ভট্টাচার্য সম্পর্কে আমাদের রিপোর্টটা, আই মিন তোমার রিপোর্টটা একটু ভুল হয়েছে। হি ইজ এ গ্রেট ম্যান। তার সম্পর্কে আরো কিন, আরো কনসাস, আরো অ্যালার্ট হওয়া উচিত ছিল আমাদের। ইয়েস, স্পিকিং। দ্যাটস রাইট, ওকে। তোমার চেম্বারে তোমার সঙ্গে দেখা করার জন্য কে একজন বসে আছে, কি একটা জরুরি কাজ। তুমি ওটা সেরে আমার এখানে তাড়াতাড়ি চলে এসো। তোমার কেসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আই উড লাইক টু হেল্প ইউ। আমি চ্যাটার্জির সঙ্গে কথা বলছি, ঘোষকেও ডেকে পাঠাচ্ছি। ইতি, তুমি এখানে? বসো 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 বসো। অফিসে চলে এলে দুম করে, কোনো প্রবলেম? কি হয়েছে চট করে বলো, একদম সময় নেই। অফিসে আমার প্রচুর গন্ডগোল, রীতিমতো ফেঁসে আছি। ও ঠিক আছে, তাহলে আপনি অফিসের পর আমার সঙ্গে একবার দেখা করতে পারবেন? খুব দরকার। হিরেন কোথায়? ওকে কিছু বলা যাবে না, বললে খুব ঝামেলা হবে। আমি সেই জন্য আপনার কাছে এসেছি বিরেশদা। কোথায় থাকবে সন্ধ্যাবেলা? আমি বাড়িতেই থাকবো, আপনি যখন ফ্রি হবেন যদি একটা ফোন করে দেন। আমার নাম্বারটা? তোমার নাম্বার আমার কাছে আছে। ইতির সঙ্গে আমার আলাপ হয়েছিল হিরেনের সূত্রে। হিরেন তখন পেইন্টার হিসেবে একটু একটু নাম করেছে। কসবা থেকে এই মেয়েটিকে জুটিয়ে নিয়ে এসে রাত দিন তার ছবি আঁকা শুরু করলো। ও তুই এসে গেছিস, আয় ভেতরে আয়, এক সেকেন্ড। হ্যাঁ, বাহ, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে ইতি। বীরেশ,
এরকম এরকম ফিগার দেখেছিস? আর এই বোন স্ট্রাকচার? এখন পোর্ট্রেট করছি, এরপর নুড স্টাডি। ইতি, দ্য এন্ড? না না, দ্য এন্ড কেন হবে? এ তো সবে বিগিনিং। জানিস, ইতিকে দেখে আমার ভ্যানগগের কথাটা মনে পড়ে যায়। আজ বুঝতে পারি ভ্যানগগ কেন বলেছিলেন ঈশ্বরের পুত্র, স্ত্রীলোকের গর্ভজাত। কেউ কি অস্বীকার করেছে সে কথা? না বীরেশ, অস্বীকারের কথা নয়, ইটস আ ম্যাটার অফ রিয়েলাইজেশন। আমি বুঝতে পারি মেয়েরা পুরুষদের থেকে অনেক অনেক বেশি মহৎ। ইতির সঙ্গে দেখা হওয়ার পর, আলাপ হওয়ার পর, এটা আমার রিয়েলাইজেশন। ইতির মধ্যে হিরেন কি দেখেছিল ওই জানে। আমার আবার ঠিক নিষ্পাপ সরল মুখের এই সব মেয়েদের বিশেষ পছন্দ হয় না, কিন্তু হিরেনকে দেখলাম ইতির প্রেমে ডগমগ। ইতিকে কসবা থেকে তুলে এনে ইতির জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনে দিল হিরেন। ওর সুখের সব বন্দোবস্ত করল। তারপর হঠাৎ করে একদিন ইতির প্রতি ওর সব প্রেম ফুরিয়ে গেল। ও সোনাগাছির নেশাটা আবার মাথায় চেপে বসলো। এখন আবার ইতির কি হলো কে জানে। হিরেন আমায় ছেড়ে চলে গেছে। খুব ব্যস্ত থাকেন না? তা থাকি অনেক সময়। কেন? আমায় একটা হেল্প করতে পারবেন? হেল্প? একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? খুব অসুবিধা হচ্ছে। আমি রোজ টাই পরে অফিস যাই, মদ খেতে বেরোই, ফুর্তি করি বলে সবার ধারণা আমার অনেক ক্ষমতা। আসলে আমার কোনো ক্ষমতাই নেই। আমি চাকরি জোটাবো কোত্থেকে? হিরেনকে বললে বরং আমার মনে হয়। আমি হিরেনের ফ্ল্যাটেই থাকি। আমায় এখনো তাড়িয়ে দেন, তবে এর বেশি ওর থেকে আর কিছু আশা করি না। ও আমার জন্য আর কিছু করবে না, মানে এখন আর করবে না। কেন? কি হয়েছে হিরেনের? হিরেন আমার উপর রাগ করেছে। কেন? আমার পেটে বাচ্চা এসে গিয়েছিল। আমার এক দূর সম্পর্কের দাদা মাঝে মাঝে আমার কাছে আসতো। দু একবার জোর করে হিরেনি অবসানের ব্যবস্থা করেছিল। সেখানে ডাক্তারদের কাছে গিয়ে ও জানতে পারে আমার এই নিয়ে দুবার হলো। তারপর থেকে হিরেন আর যোগাযোগ করে না, ছবি আঁকার জন্যও ডাকে না। হিরেন ভেবেছিল আমি খুব পবিত্র। পেটে বাচ্চা এসে যাওয়ার ব্যাপারটা তাই ও নিতে পারেনি। আপনিও আমায় খুব খারাপ মেয়ে ভাবলেন। আমি কিছুই ভাবিনি। আমার ফ্ল্যাটে একদিন আসবেন? খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আমি কিন্তু আর্টিস্ট নই। সুন্দর করে সাজানো ঘর দেখে অ্যাপ্রিশিয়েট নাও করতে পারি। জানি, তাতে কি? আমার আপনাকে ভালো লাগে। আসবেন একদিন? সেই দিন রাতে মদ খেতে গিয়েছিলাম নিতার বাড়িতে। নিতাই আমাকে ফোন করেছিল, কারণ ও ফাঁকা ছিল সেদিন। সেখানে ইতির কথা নিতাকে বললাম। আশ্চর্যের বিষয়, নিতা খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করেছিল। সেই দিনই প্রথম আমার নিতাকে খুন করে ফেলতে ইচ্ছে হয়। এর আগে
অনেক বিকর্ষণ সত্ত্বেও নিতাকে হত্যা করার কথা কখনো ভাবিনি। তোমার ব্যাপারটা কি? ইতি কে? আর তোমার ওর প্রতি এত ইন্টারেস্ট কেন? আমি তো তোমাকে বললাম সবই। ইতি হিরেনের মডেল, এখন বিপদে পড়েছে, সাহায্য চায়। তোমার চিত্রা যে মাসাজ পার্লারে কাজ করে, সেখানে ওর একটা চাকরি জুটি দিতে পারলে মেয়েটা বেঁচে যাবে। ওর সমস্যা হয়েছে, এত লোক থাকতেও তোমার কাছে কেন এসছে? আমাকে চেনে বলে আমার কাছে এসেছে, এতে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এই, তুমি নিশ্চয়ই মেয়েটার সাথে কিছু করেছো। নিতা, মুখ সামলে কথা বলবে। আমি বাজে মেয়ে, তাই বলে আমি তোমায় ভালোবাসতে পারি না? কতবার তোমায় বলেছি অন্য মেয়েদের সাথে মিশবে না। আমি অন্য মেয়েদের সঙ্গে মিশি না, ওটা তোমার ভুল ধারণা। বাজে কথা বলবে না। তুমি আর হিরেন বহু সময় বিভিন্ন জায়গায় যাও, তুমি নিজে এই কথা আমাকে বলেছো। হিরেন মডেল ধরে আনে আর তোমরা দুজনে ওদের সাথে শো, ইতির সাথেও শো। না না, আই এম সরি। সরি নিতা। ইতির কাছে যাও, আমার কাছে আসবে না আর। তুমি যেরকম ভাবছো সেরকম নয়। ইতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওকে আমি চিনি এই পর্যন্ত, এর বেশি আর কিচ্ছু না। আমি থাকতে তুমি অন্য কারোর সাথে কিছু করবে না, নইলে তোমায় খুন করে ফেলবো। তুমি আমাকে খুন করতে পারবে নিতা? আমার কাছে একটা পিস্তল আছে, বাবার কাছ থেকে নিয়ে এসেছি। আমি থাকতে তুমি অন্য কোনো মেয়ের সাথে কিছু করবে না। হাসছো কেন? আমি থাকতে অন্য কোনো মেয়ের সাথে তুমি কিছু করবে না। এসব কথা তোমার মুখে মানায় না নিতা। তোমার জীবনে অনেক পুরুষ, তোমার সময়ের দাম ঘন্টায় ১,৫০০ টাকা। আমি তোমাকে কি দিতে পারি? তুমি ইতির সাথে কিছু করে বেড়াচ্ছ না? না, ইতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে বললাম তো। তোমার কথা বিশ্বাস করব? ইচ্ছে হলে করো, না ইচ্ছে হলে করো না। এই মুহূর্তে করলাম।
নিতা আমাকে বলেছিল তার এই দেহ ব্যবসায় নেমে পড়াটা অনেকটাই শখের। আজকের যুগে অনেক মেয়েই নাকি কম পরিশ্রমে টাকা রোজগারের জন্য এই পথ বেছে নেয়। এটাকে অন্যায় বলে নিতার কখনো মনে হয়নি। দেখো বীরের, সবাই একরকম হয় না। আমার বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই, আমাকে নিজেকে মেনটেন করতে হয়, এই ফ্ল্যাটের ইএমআই ভরতে হয়, আর একটা চাকরি করে আর বাবার রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা এসব সম্ভব না। আই এম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান অ্যান্ড আই চুজ টু বি লাইক দ্যাট। আমার এই ব্যাপারে কোনো মিডল ক্লাস সেন্স অফ মোরালিটি নেই। তোমাকে আমি ভালোবাসি আর তোমার সঙ্গে আমার টাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যদের সঙ্গে আই হ্যাভ আ প্রফেশনাল রিলেশনশিপ। I get paid for what I sell. এনে তোর চা। বলছি যে তুই কি আজ বেরোবি? কেন? না, ছুটির দিনেও তো প্রায় বাড়ি থাকিস না, তাই মা জিজ্ঞেস করছিল। বেরোবো, চা খেয়ে স্নান করে বেরোবো। মাকে বলে দিস দুপুরে খাবো না। সেদিন হঠাৎ ঠিক করেছিলাম কোনো খবর না দিয়েই চলে যাব নিতার কাছে। নিতাকে দেখতে খুব ইচ্ছে করছিল, সেই সঙ্গে ভেবেছিলাম এই সারপ্রাইজ ভিজিটে নিতা খুব খুশি হবে। আপনি কোনো খবর না দিয়ে? নিতা নেই? হ্যাঁ আছে, কিন্তু ঘরে তো লোক আছে, আর আপনি আসবেন দিদি আমাকে কিছু বলেনি। ও আসলে না আপনি একটু দাঁড়ান, আমি দিদিকে জিজ্ঞেস করে না না, আসছি। থাকা জিজ্ঞেস করতে হবে না, আমি পরে মোবাইলে ফোন করে নেব। আমি যখন নিতার কাছে নিজে থেকে যাই তখন কখনোই আমি নিতাকে পাই না। সেই রাগে হঠাৎ একবার ইতিকে নিয়ে দুম করে আমি বেড়াতে চলে আসি শহরের উপকণ্ঠে। ও মাই তুই জলে না যাইও, ও মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও হে কলঙ্কিনী রাধা, মাই তুই জলে না যাইও। ও কি গো মাই তুই, ও কি গো কলসিতে পানি নাই, যমুনা বহু দূর, চলিতে না পারে রাধে, ও মাই তুই জলে না যাইও। ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছ উঠিয়া আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও। ও কি গো মাই তুই, ও মাই তুই জলে না যাইও। কলসিতে পানি নাই, যমুনা বহু দূর, চলিতে না পারে রাধে, ও মাই তুই, ও মাই তুই চলিতে না পারে রাধে, হরিতে নুপুর, মাই তুই জলে না যাইও, ও মাই তুই জলে না যাইও। ও কি গো হাট না যাও, বাট না যাও, ঘাটত না যাও লাজে, ও মাই তুই হাট না যাও, বাট না যাও, ঘাটত না যাও লাজে। আইব পায়ে রাখিছে নাম, আইব পায়ে রাখিছে নাম, কলঙ্কিনী রাধে, মাই তুই
জলে না যাইও ও মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও সুতরাং আপনি জায়গাটা দেখলেন, কি দেখলেন আপনি? আমাদের কাছে ইনস্ট্রাকশন এসছে লোনটা স্যাংশন করার জন্য। সেজন্যই তো জিজ্ঞাসা করছি, কি দেখলেন আপনি? দেখলাম 2 একর জমি অ্যাকোয়ার করেছেন, ফ্যাক্টরি শেডও কমপ্লিট, খুব শিগগিরই কাজ আরম্ভ হবে। রাইট। তাহলে আপনাদের জুনিয়র অফিসারটির দেওয়া নোটটির কি হবে? উইল বি টেকেন কেয়ার অফ। থ্যাংক ইউ মিস্টার বাগচি। আপনি অফিসিয়ালি দেখুন, আমি আনঅফিসিয়ালি দেখছি আপনাদের জুনিয়র অফিসারটির কি ব্যবস্থা করা যায়। ইয়েস স্যার, ওকে স্যার। মিস্টার বোস, মিস্টার বাগচি একবার আপনাকে ডাকছেন। গত 2 সপ্তাহে আপনি কোনো ডিল করেছেন? ডিল অর্থাৎ কমিশন, মানে কারো কাছ থেকে ঘুষ নিয়েছি কিনা জিজ্ঞেস করছেন তো? ফর ইউর ইনফরমেশন, আমি এই চাকরিতে জয়েন করার পর কোনোদিন কারো কাছ থেকে ঘুষ নিইনি। যে প্রজেক্ট আমার মনে হয়েছে মেরিট আছে সেই প্রজেক্টকে রেকমেন্ড করেছি, মনে না হলে করিনি। ইয়াং অ্যান্ড ইনকরাপ্টেবল অফিসার। আমাদেরও তাই ধারণা মিস্টার বাসু। ঘুষ টুস আপনি এক্ষেত্রে তো নেননি। ভিজিলেন্স ডিপার্টমেন্টের কমপ্লেন্ট অবশ্য একটু অন্যরকম। ভিজিলেন্স? ভিজিলেন্স বলছে হরলাল ভট্টাচার্যের ফাইলটা তুমি আটকে দিয়েছো, কারণ তুমি একটা সাবস্টেন্সিয়াল কমিশন চেয়েছিলে অ্যান্ড দে রিফিউজড। দ্যাট মিনস আপনি কোনো কমিশন নেননি। অ্যান্ড দেয়ার ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার বাসু। ননসেন্স, এরকম কিচ্ছু হয়নি। না হয়তো সত্যি সেরকম কিছু হয়নি, মেবি ইউ আর রাইট। কিন্তু কি জানেন, ভিজিলেন্স তাও ছেড়ে দেবে না আপনাকে। আমি তোমাকে বলেছিলাম না, হরলাল ভট্টাচার্য একজন জ্ঞানী মানুষ, একজন দেশপ্রেমী মানুষ, ওর কথার একটা মূল্য আছে। আমি ওর ফ্যাক্টরি শেডে গিয়েছি, তোমার রিপোর্ট বলছে ওর 10 কাঠা জায়গা আছে, আমি তো কম বেশি 2 একর দেখলাম। হোয়াট? সো ইট বয়েলস ডাউন টু সামথিং হুইচ ইউ ক্যানট অ্যাভয়েড মিস্টার বাসু। এখন হরলাল ভট্টাচার্য একজন সাকসেসফুল ম্যান, সে যদি পার্টির ওপর মনে রিপোর্ট করেন, ভিজিলেন্স তো বিষয়টা টেক ওভার করবেই। কি করবে না? তোমার কি মনে হয়? দেখুন মিস্টার বোস, ইউ হ্যাভ অ্যান এক্সেলেন্ট রেকমেন্ডেশন। মানে আপনার চাকরি হওয়ার পেছনে রুবি দত্ত রেকমেন্ডেশন ছিল। না, শি ক্যান ডু ওয়ান্ডার্স। আপনি একবার ওনাকে বলুন না, ভিজিলেন্স ফাইলটা ড্রপ করে দেবে, তারপর হরলাল বাবুর ফাইলটা আপনাকে নতুন করে সাজাতে হবে, ব্যাস। এটা তো খুব সমস্যার কিছু নয়, তাই না? রবি দত্ত কলকাতা শহরের একজন নামকরা সোশ্যালাইট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাবুল দত্তর স্ত্রী, কিন্তু তার থেকেও বড় পরিচয় তিনি শাসক গোষ্ঠীর খুব কাছের লোক। তার কথা পার্টি অফিসের কর্তা ব্যক্তিরা ফেলতে পারেন না, সরকারি আমলা মহলেও তার দুর্দণ্ড প্রতাপ। খুব লাইক হয়ে গেছো শুনছি। লায়ক? এইগুলো সই করে দাও তো দেখি। এগুলো কি কি সই করব? ফাজলামো হচ্ছে। হরলাল ভট্টাচার্যের কেসটা সই করে দাও। মিনিস্ট্রির প্রবলেম হচ্ছে, পার্টির প্রবলেম হচ্ছে।
সই করলে প্রবলেম মিটে যাবে? যাবে, সব সেটেল করে এসেছি। ভিজিল্যান্স কেস তুলে নেবে, কোনো ঝামেলা হবে না। আর যদি সই না করি? ঠিক আছে, তাহলে ওই কেসের কিছু ফাইল তুমি বাড়িতে নিয়ে এসেছো শুনলাম, সেগুলো আমাকে দিয়ে দাও। সেগুলো তো এখন দিতে পারছি না, আমায় একটু ভাবতে হবে। চকলেটগুলো খেয়েও, তোমার জন্য ভালো পারফিউম আনবো নেক্সট টাইম যখন আসবো।